আচ্ছা, ইসকেমিক লিম্বের ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাকিউট আর হচ্ছে ক্রনিক দুটো কন্ডিশন আছে। তো ফার্স্টে হচ্ছে ক্রনিক দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের এইভাবেই পড়ানো হয়েছে আর কি। তো ফার্স্টে আসে হচ্ছে ক্রনিক ইসকেমিক লিম্ব। ক্রনিক ইসকেমিক লিম্বের ক্ষেত্রে হচ্ছে আমরা হোয়াট ইজ ইসকেমিক লিম্ব, আগে এই কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে কি লস অফ ব্লাড সাপ্লাই, লস অফ ব্লাড সাপ্লাই টু লিম্ব। ঠিক আছে, আলটিমেটলি কী হবে যে ইসকেমিয়া হয়ে যাবে। আচ্ছা, সো ইসকেমিক লিম্বটা হচ্ছে আপার লিম্ব আর লোয়ার লিম্ব কোথায় কমন? বেসিক্যালি হচ্ছে লোয়ার লিম্বে হচ্ছে কমন। কারণ কি, আপার লিম্বের ক্ষেত্রে হচ্ছে তোমার যে কোল্যাটারাল সার্কুলেশনগুলো আছে এগুলো হচ্ছে ভালো থাকে, যার জন্য একটা ব্লক হয়ে গেলে আরেক দিক দিয়ে কোল্যাটারাল হয়ে মেনটেন করে নেয়। কিন্তু লোয়ার লিম্বে হচ্ছে কোল্যাটারাল সার্কুলেশনগুলো অনেক কম থাকে, যার জন্য আমার লোয়ার লিম্বটা হচ্ছে বেশি রিস্কের মধ্যে থাকে আর কি ইসকেমিক লিম্ব হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি কি কজ আছে আসলে। কজ অফ কি আছে? কজ অফ ক্রনিক ইসকেমিক লিম্ব নাম্বার 1 হচ্ছে ধরো কি অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপরে আছে হচ্ছে বার্জের ডিজিজ, তারপরে ডায়াবেটিস মেলাইটাস, তারপর আমরা বলতে পারি এসএলই, হ্যাঁ কানেক্টিভ লিম্ফ ডিসঅর্ডার এসএলই, তারপরে বলতে পারি আমরা হচ্ছে পলিআর্থ্রাইটিস হচ্ছে নোডিউসা। এছাড়া আরেকটা বলতে পারি যেটা হচ্ছে রেইনার্স ফেনোমেনন, রেইনার্স সিনড্রোম। ঠিক আছে, তাহলে হচ্ছে কজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, বার্জার ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, এই তিনটা মাস্ট মনে রাখতে হবে আমাদের স্যার বলছেন আর কি। আর এসএলই, পলিআর্থ্রাইটিস নোডিউসা, রেইনার্স সিনড্রোম এগুলো একটু মনে রাখলে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসি হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর অর রিস্ক ফ্যাক্টর, রিস্ক অর প্রিডিসপোজিং। রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা আছে ফার্স্টে হচ্ছে আমরা বলবো অবিসিটি, দেন ধরো গিয়ে ওল্ডার এইজ, তারপরে আছে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এই রিলেটেড যত কমপ্লিকেশন আছে সব, হাইপার টেনশন, তারপর ডিসলিপিডিমিয়া। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, ডিসলিপিডিমিয়া। এছাড়া আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্মোকার যারা তাদের ক্ষেত্রে। আর এটা হচ্ছে মানে সেডেন্টারি ওয়ার্কার। এছাড়া এগুলো মনে রাখলেই হবে। তাহলে অবিসিটি, ওল্ডার এজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, স্মোকার আর হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে আমার এই ক্রনিক ইসকেমিক লিম্বটা হচ্ছে কমন, হ্যাঁ হওয়ার একটা চান্স বেশি থাকে। এখন একটা পেশেন্ট আমার কাছে আসলো, আমি তার কাছে কী কী সাইন সিমটমস এক্সপেক্ট করবো আসলে যে ক্রনিক ইসকেমিক লিম্বের। সাইন সিমটমসের মধ্যে যেটা প্রথমেই থাকবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন। কথাটার মানে একটু বলতেছি, পড়ছো আশা করি। এগুলো হচ্ছে কি ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশনটা হচ্ছে যে পেশেন্ট হচ্ছে এমন কমপ্লেন্ট এরকম থাকবে যে আমি আগে অনেক হাঁটতে পারতাম, 2-3 কিলোমিটার হেঁটে যেতে পারতাম, কোনো সমস্যা হতো না, এখন দেখা যায় একটু হাঁটলে আমি মানে আমার ব্যথা শুরু হয়ে যায় পায়ে, হ্যাঁ তখন আর হাঁটতে পারে না। তার মানে হচ্ছে সে প্রথম স্টেপেই হচ্ছে তার ব্যথা শুরু হবে না, সে কিছুক্ষণ হাঁটবে, হেঁটে যাওয়ার পর ব্যথাটা শুরু হবে। এই যে এটা ডিস্ট্যান্সটা, যে ব্যথাটা যখন থেকে হাঁটা শুরু করলো এবং যেখানে গিয়ে পেইনটা হইল, এইটাকে বলা হয় ক্লাউডিকেশন ডিস্ট্যান্স। ঠিক আছে, ক্লাউডিকেশন ডিস্ট্যান্স। তাহলে পেইনটা কেমন হয়? পেইনটা হচ্ছে একটা ক্র্যাম্পিং পেইন হবে। ক্রাইটেরিয়া অফ ক্লাউডিকেশন, ক্র্যাম্পিং একটা পেইন হবে, এবং যেটা হচ্ছে কি মাঝে মাঝে হবে অফেন, এবং আলটিমেটলি কি হবে যে একটা ডিস্টেন্স যাওয়ার পর দেন হচ্ছে এই ব্যথাটা আর কি শুরু হবে। হ্যাঁ, এবং ব্যথাটা কোথায় হবে? বেসিক্যালি মানে ডিউরিং ওয়াকিং অ্যাট দ্য কাফ মাসল, মাসেলে হবে। ঠিক আছে, তাহলে এই ক্লাউডিকেশন ডিস্টেন্স আর ক্লাউডিকেশন পেইনটা হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে এগুলো আর কি। তো পেইনটা তাহলে কি হবে না, প্রথমেই ফার্স্ট স্টেপে হবে না, সে যখন হচ্ছে কিছুক্ষণ হাঁটবে তখন হবে। এবং রিলিফ হবে কখন? রিলিফটা হবে
যে যখন সে হাঁটাটা স্টপ করে দিবে, তার মানে হচ্ছে যখন সে স্ট্যান্ডিং পজিশনে থাকবে বা হাঁটাটা স্টপ করে দেবে তখন এটা রিলিফ হয়ে যাবে। কিন্তু যদি তাহলে স্ট্যান্ডিং পজিশন এটা হচ্ছে রিলিফ, যদি এই রিলিফটা না হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটা নিউরোলজিক্যাল কজ হতে পারে তখন, যে না হাঁটার পরও রিলিফ মানে থামার পরও হইতেছে না, হাঁটার পরে হচ্ছে এটা স্টিল পেইনটা পারসিস্ট করতেছে, তখন এটা একটা নিউরোলজিক্যাল মানে কজের কারণে হইতে পারে আর কি ক্রনিক ইসকেমিক লিম্ফটা। ঠিক আছে, গেল। তাহলে 1 নম্বর আমরা বললাম যে সাইন সিমটমসের ক্ষেত্রে ইন্টারমিটেন্ট, আবার একটু লিখি, ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন, এটা হচ্ছে প্রাইমারি স্টেজে থাকবে, মানে প্রাইমারি স্টেজে এটাই হবে। দেন যদি ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশনটা পারসিস্ট করে এরকম আরও খারাপ অবস্থা হয়, তাহলে একটা সময় কী হবে, পেইন আগে রেস্ট নিলে কমতো, এখন রেস্ট নিলেও কমবে না, এটা হয়ে যাবে রেস্ট পেইনে কনভার্ট হয়ে যাবে, তখন রেস্ট পেইন হবে। ঠিক আছে, মানে তখন পেশেন্ট বলবে যে আগে আমি হাঁটলে হচ্ছে ব্যথা করতো, দেন হচ্ছে একটা সময় আমি দাঁড়াই গেলে বা রেস্ট নিলে কমে যেত, বাট একটা সময় রেস্ট নিলেও কমে না, দেখা যায় বসা অবস্থায় শো অবস্থায় এগুলো হয়, মানে ব্যথা হয় বেসিক্যালি। আচ্ছা, এটা বলবে আর কি। আচ্ছা, এবং এটা নাইটের দিকে বেশি হয় আর কি, রেস্ট পেইনটা যখন শুয়ে থাকে, গেল। দেন হচ্ছে আমরা এরপর আরেকটা ফিচার যেটা পাবো, যে এরপরে যদি আরও খারাপ হয় তাহলে কী হবে, ক্রনিক নন হিলিং একটা আলসার হয়ে যাবে, নন হিলিং আলসার। দেন এটা যদি আরও খারাপ হয় তাহলে হতে পারে কি, যে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, কালার চেঞ্জ হতে পারে এটার জন্য, ওখানে কালার চেঞ্জটা কি ব্ল্যাকিশ হয়ে যাবে, জায়গাটা বেসিক্যালি ব্ল্যাকিশ হয়ে যাবে। এছাড়া সেন্সেশনটা কি হবে, ডিমিনিশড হয়ে যাবে, মানে প্যারাস্থেসিয়া হতে পারে, প্যারাস্থেসিয়া অথবা প্যারালাইসিস এগুলো হতে পারে। দেন হচ্ছে তোমার টেম্পারেচারটা হচ্ছে ডিক্রিজ করতে পারে, ডিক্রিজ বলতে মানে অপোজিট লিম্বের সাথে যদি কম্পেয়ার করি ওই জায়গাটা টেম্পারেচারটা হচ্ছে মানে ডিমিনিশড হয়ে যাবে। আচ্ছা, দেন হইতেছে পালস, যদি বলি পালসটা কী হবে, এটাও ডিমিনিশড হয়ে যাবে অথবা অ্যাবসেন্ট থাকবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপিলারি ফিলিং টাইম। ক্যাপিলারি ফিলিং টাইমটা হচ্ছে কি, আমরা জানি যে নর্মাল 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের কথা, সেকেন্ডের কথা বলছি, 5 সেকেন্ড। তো যদি হচ্ছে মোর দেন মানে হয় কি বলে এটারে, মোর দেন 5 ছিল না, হ্যাঁ মোর দেন 5 যদি 5 সেকেন্ডের মধ্যে হয় তাহলে হচ্ছে এটা আমরা বলবো মডারেট ইসকেমিয়া। আর যদি হচ্ছে 5 to 10 সেকেন্ড লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সিভিয়ার ইসকেমিয়া। ঠিক আছে, এই হচ্ছে সাইন সিমটমগুলো আর কি, এগুলা নিয়ে প্রেজেন্ট করবে। ঠিক আছে, তার মানে প্রাইমারি যেটা করবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন। আচ্ছা, এছাড়া কিছু টপিক্যাল আরও কিছু সাইন থাকবে, এটা ইম্পর্টেন্ট। টপিক্যাল আর কি সাইন থাকবে, টপিক্যাল কিছু চেঞ্জ আর কি, যেমন হচ্ছে কি তোমার নেলটা কি হয়ে যাবে, ব্রিটল হয়ে যাবে। তারপরে হচ্ছে হেয়ার লস থাকবে। আর এটা হচ্ছে মাসেল ওয়াস্টিং হবে। ঠিক আছে, এইগুলো হবে। আর এই যে গ্যাংগ্রিনটা যেটা বললাম, গ্যাংগ্রিনের কথাটা বলতে, এগুলো টপিক্যাল চেঞ্জ হবে অ্যাজ ওয়েল অ্যাজ এগুলোর সাথে। আর গ্যাংগ্রিন যে বিষয়টা, গ্যাংগ্রিনটা হচ্ছে কোথায় কমন, মানে হচ্ছে আলসার বা হচ্ছে যে গ্যাংগ্রিন এটার সাইটটা কোথায় আর কি। মোস্ট কমন সাইট যেটা হয় একটা হচ্ছে হলো অফ দি টোস। ঠিক আছে, হলো অফ দি টোস। 2 নম্বর ধরো গিয়ে হচ্ছে মিডিয়াল আর হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস। এছাড়া কোথায় হতে পারে, হিলে হতে পারে, হিল বানান হয়েছে নাকি জানি না। আচ্ছা, হিলে হতে পারে। আর এটা হচ্ছে টোস হতে পারে। তাহলে হলো অফ দি টোসে হতে পারে, মিডল ও ল্যাটারাল ম্যালিওলাসে হতে পারে, হিলসে হতে পারে, আর হচ্ছে টোসে হতে পারে পায়ের। এগুলোতে হচ্ছে গ্যাংগ্রিন অথবা আলসারটা হচ্ছে কমন বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা বলি, এখানে একটা কজ বলছি যে বার্জার ডিজিজটা একটু বলে দিই। মানে বার্জার ডিজিজ বা ক্রনিক ইসকেমিক লিম্ফ এগুলোর ট্রিটমেন্ট সবই সেম মোটামুটি।
তো বার্জার ডিজিজটার কথা যদি একটু বলি, এখানে আমরা এতক্ষণ ইয়াতে বলছিলাম যে ওল্ডার এজ, বাট বার্জার ডিজিজের ক্ষেত্রে দেখো, বার্জার ডিজিজের ক্ষেত্রে যদি ক্রাইটেরিয়াটা বলি, এটা কি হবে যে মেইলে হচ্ছে কমন, এবং এটা হচ্ছে ইয়াঙ্গার এজ, ইয়াং এজে হবে, এবং যারা স্মোকার, একটা কথা আছে যে নো স্মোকিং নো বার্জার ডিজিজ, ঠিক আছে? তাহলে স্মোকারদের ক্ষেত্রে হবে। দেন হচ্ছে বেয়ার ফুটেড পার্সন যারা আছে, খালি পায়ে থাকে, বেয়ার ফুটেড পার্সনদের এটা হওয়ার চান্স বেশি থাকে বার্জার ডিজিজ। আর এটা হচ্ছে লো সোশিও ইকোনমিক কন্ডিশন, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলো হচ্ছে বার্জার ডিজিজের একটি স্পেশাল ক্রাইটেরিয়া। বার্জার ডিজিজের আরেকটা নাম হচ্ছে থ্রোম্বো এনজাইটিস, এটা অনেক সময় শর্ট নোটে দেয়, থ্রোম্বো এনজাইটিস অবলিটারেন্স, থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স, এটা বার্জার ডিজিজের আরেকটা নাম। তাহলে বার্জার ডিজিজ হচ্ছে মেলে কমন হবে, ইয়াঙ্গার এজে হবে, স্মোকিং হিস্ট্রি থাকবে, বেয়ার ফুটেড পার্সন, আর এটা হচ্ছে লো সোশিওইকোনমিক কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্যাথোফিজিওলজিটা কি আসলে, এই বার্জার ডিজিজের প্যাথোফিজিওলজিটা যেটা হয় যে একটা মানে ইনফ্লাম সেলটা কী করে, যে ব্লাড ভেসেল, ইনফ্লাম যে সেলগুলো আছে এগুলো ব্লাড ভেসেলের মধ্যে ইনভেট করে এখানে একটা অক্লুড তৈরি করে, ঠিক আছে? কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে কিন্তু ব্লাড ভেসেলের ভেতরে সেলটা অক্লুড করে আর কি। যাই হোক, মানে প্যাথোফিজিওলজি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে মনে রাখবা যে ইনফ্লাম সেল ইনভেট দ্য ব্লাড ভেসেল লেয়ার অ্যান্ড অক্লুডস দ্য ভেসেলস অ্যাকচুয়ালি। আর মিডিয়াম এবং হচ্ছে স্মল সাইজ যে ভেসেলগুলো আছে এগুলো হচ্ছে মোর প্রোন টু মানে হচ্ছে বার্জার ডিজিজ। আচ্ছা, এখন ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন নাথিং বাট এই যে আমরা কি করব, ড্রপলার ইএসজি করব। ডপলার ইএসজি কালার ডপলার করতে পারি, আর এটা হচ্ছে ডুপ্লেক্স, যেটাকে বলা হয় ডুপ্লেক্স ডপলার বা ডুপ্লেক্স স্টাডি করতে পারি। এছাড়া কি করতে পারি, এনজিওগ্রাম করতে পারি, একটা আর্টারিওভেনাস এনজিওগ্রাম, আর এটা করতে পারি সিটি এনজিওগ্রাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইনভেস্টিগেশন, আমরা এটুকু দিয়েই হচ্ছে ডায়াগনোসিস করতে পারবো। এখন আসি ট্রিটমেন্টটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য পেশেন্ট কন্ডিশন অ্যাকচুয়ালি। সো যদি সে আর্লি স্টেজে আসে, ধরো আর্লি স্টেজ মানে হচ্ছে কি ক্লাউডিকেশন পেইন নিয়ে আসলো, স্টেজ অফ ক্লাউডিকেশন বলা হয় আর কি। আচ্ছা, ক্লাউডিকেশন এলে তখন আমরা কি করব, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে কারেকশন কমাইতে হবে। তাহলে ডিসপোজিং ফ্যাক্টরগুলোকে কমাইতে হবে বা কারেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে আমার মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল মানে হচ্ছে ড্রাগ আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম আসি হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো। প্রিডিসপোজিং ফ্যাক্টর কী ছিল, ওই যে তার অবিসিটি ছিল, তাহলে এটাকে কমাইতে হবে। তারপরে হচ্ছে তোমার ডায়াবেটিস মেলাইটাস ছিল, তারপরে হচ্ছে স্টপ দি স্মোকিং, ঠিক আছে? স্মোকিংটাকে করে দিতে হবে। ডিসলিপিডিয়ামে থাকলে এগুলো মানে কারেকশন করতে হবে, যা যা আছে। আর আরেকটা যেটা করতে হবে, রেগুলার এক্সারসাইজ, এটা একদম প্রথম স্টেজে। সো রেগুলার এক্সারসাইজ করলে কি হবে, আলটিমেটলি আমার কিছু কোল্যাটারাল সার্কুলেশন বিল্ড আপ করবে, যার জন্য আমার তখন কি হবে, ব্রেনে কম্পেনসেটরি, মানে ব্রেন বলতেছি কেন, মানে এক্সারসাইজ করলে ডিমান্ড অফ দি ব্লাডটা হচ্ছে বেড়ে যাবে, হাইপারট্রফি হবে, হাইপারপ্লাসিয়া অফ দি ব্লাড ভেসেল, আলটিমেটলি এটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে কাজ করবে, তখন হচ্ছে সার্কুলেশনটা আবার বেড়ে যাবে, ঠিক আছে? এই আর কি। তাহলে এই জিনিসগুলো আমার লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আসবে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করতে পারি, কিছু ড্রাগ আছে যেমন হচ্ছে কি অ্যান্টিপ্লাটিলেটস, তারপরে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ, ফার্স্টে বলবো লিপিড লোয়ারিং এজেন্ট, আর এটা হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট। দেন আমরা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। দেন আরেকটা জিনিস ইউজ করতে পারি যেটা এত বেশি দরকার হয় না, তাও ভেসোডাইলেটর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে
পেন্টোক্সিফাইলিন। পেন্টোক্সিফাইলিনটা যেটা কি করে, যে আমাদের ওই ইস্কিমিয়ার সময় কিছু আরবিসির হচ্ছে শেপ সাইজ এগুলো হচ্ছে নষ্ট হয়, ডিস্ট্রয় হয়। তো এই পেন্টোক্সিফাইলিন যেটা করে ভ্যাসোডাইলেটরের মাধ্যমে আরবিসির সাইজ শেপগুলোকে ঠিক রাখে, এই আর কি, এটার কাজ হচ্ছে এটা। এখন যদি এই মেডিকেল ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন এগুলোর পরেও যদি পরিবর্তন না হয়, মানে ঠিক না হয়, সেই ক্ষেত্রে আমাকে সার্জারিতে যেতে হবে। আচ্ছা, সার্জারির এইমটা কি? এইমটা হচ্ছে আমার রিভাস্কুলারাইজেশন 1 নাম্বার। 2 নাম্বার একটা এইম হচ্ছে রিভাস্কুলারাইজেশন করার পর সেটা হচ্ছে যদি দরকার হয় তাহলে হচ্ছে অ্যাম্পুটেশন, গ্যাংগ্রিন পার্টে অ্যাম্পুটেশন, ঠিক আছে, ইফ নিডেড। আচ্ছা, তাহলে সার্জারি কয় ধরনের আছে? নাম্বার 1 হচ্ছে মিনিমাল ইনভেসিভের এইমই হচ্ছে এই রিভাস্কুলারাইজেশন, ঠিক আছে। কিভাবে করতে পারি? একটা হচ্ছে এনজিওপ্লাস্টি করতে পারি, আর একটা অপশন আছে আমার বাইপাস সার্জারি। সো এনজিওপ্লাস্টিটা কখন করব? ইন্ডিকেশনটা কি? যখন আমার এই অক্লুটেড ভেসেলে যে অক্লুশনটা হয়েছে এটা যদি লেস দেন 10 সেন্টিমিটার হয়ে থাকে, তখন হচ্ছে আমি এনজিওপ্লাস্টি করে আমি একটা কী করবো, একটা ব্লাড ভেসেল রিং বসাই দিব। দেন রিং বসে দিয়ে আমরা হচ্ছে ওই যে অক্লুশন পার্টটা এটাকে রিমুভ করে দেবো, রিং বসে দেবো, শেষ। আলটিমেটলি আবার সার্কুলেশনটা নর্মাল হয়ে যাবে। আর বাইপাস কখন করব? যখন আমার অক্লুশনটা হচ্ছে কি মোর দেন 10 সেন্টিমিটারের বেশি থাকবে, তখন আমাকে বাইপাস সার্জারি করতে হবে, ঠিক আছে। বাইপাস সার্জারিটা আমরা তখন করব, এবং এটা অনেক ধরনের বাইপাস আছে, যেমন হচ্ছে ধরো অ্যাওয়ার্টো ফিমোরাল, তারপর হচ্ছে ফিমোরোপপ্লেটিয়াল, এই ধরনের যেটা পারি ওটা করব, শেষ। আচ্ছা, গেল একটা। এখন 2 নাম্বার একটা অপশন এইম বলছিলাম, সেটা হচ্ছে কি অ্যাম্পুটেশন যদি কখন দরকার হয়? যখন গ্যাংগ্রিন হয়ে যাবে, তার মানে গ্যাংগ্রিন স্পটটা আমাকে কাটতে হবে, তাই না? তার আগে আমাকে যেটা করতে হবে, বিফোর দ্যাট আমাকে রিভাস্কুলারাইজেশন করে নিতে হবে। গ্যাংগ্রিনাস স্পটের আগেরটুকুতে রিভাস্কুলারাইজেশন করে নেব। কেন? কারণ হচ্ছে আমি যে কাটবো, ওই কাটার পর ওই জায়গাটা যেন তাড়াতাড়ি হিল হয়, ডিমার্কেশনটা যেন ভালো হয়, যার জন্য রিভাস্কুলারাইজেশন করে নিতে হবে। দেন রিভাস্কুলারাইজেশন করার পর আমি গ্যাংগ্রিনাস পার্টটা হচ্ছে কেটে ফেলে দিব, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রনিকের ব্যাপারটা। তাই আমি আবার একটু যদি ওভারভিউ করি, যে ক্রনিক স্কিম লস অফ ব্লাড সাপ্লাই, ক্রনিক্যালি এটা হবে। আর কজ কী ছিল? মেইনলি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, বার্জার ডিজিজ, আর ডায়াবেটিস মেলাইটাস, এসিলি, পলিআর্থ্রাইটিস নোডোসা, আর হচ্ছে রাইনার সিনড্রোম। রিস্ক ফ্যাক্টরগুলো মনে রাখো। আর মেইনলি সাইন সিমটম কীভাবে বলবো? আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন থাকবে, রেস্ট পেইন হবে, এরপর আরও খারাপ হলে ক্রনিক নন হিলিং আলসার হবে, গ্যাংগ্রিন হবে, কালার চেঞ্জ হবে, গ্যাংগ্রিন হলে দেন সেন্সেশনটা হচ্ছে ডিমিনিশড হয়ে যাবে, প্যারালাইসিস, নামনেস এগুলো হতে পারে। দেন টেম্পারেচারটা ডিক্রিজ, মানে অপোজিট লিম্পের সাথে কম্পেয়ার করলে ডিক্রিজ পাবো। দেন হচ্ছে আমার পালসটা হচ্ছে ডিমিনিশড হয়ে যায়, ক্যাপিলারি ফিলিং টাইমটা হচ্ছে বেড়ে যাবে, এটা আমার মাথায় রাখা লাগবে। আর টপিক্যাল কিছু চেঞ্জ হবে, যেটা হচ্ছে নেইলটা ব্রিটল হয়ে যাবে, হেয়ার লস হবে, আর হচ্ছে মাসেল ওয়েস্টিং হবে। কোথায় সাইটে হয় গ্যাংগ্রিন বলছি। আর বার্জার ডিজিজটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে ইয়াঙ্গার মেলে কমন। আর একটা নাম আছে থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স। আচ্ছা, আর নো স্মোকিং, নো বার্জার ডিজিজ, তার মানে স্মোকারদের বার্জার ডিজিজ হয় আর কি। তো ইনভেস্টিগেশন আমরা কালার ডপলার করতে পারি, ডুপ্লেক্স স্টাডি করতে পারি। দেন হচ্ছে আমরা আর্লি স্টেজে যদি আমার কাছে আসে ক্লাউডিকেশন নিয়ে, দেন আমি হচ্ছে কী করবো, মেডিকেল চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল, আর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সো লাইফস্টাইল মডিফিকেশনে আমরা যা রিস্ক ফ্যাক্টর ছিল ওগুলোকে কমাই দিব, এটা রেগুলার এক্সারসাইজ করতে বলবো। দেন ড্রাগ ট্রিটমেন্টে যাব, লিপিড লোয়ারিং এজেন্ট, অ্যান্টিপ্লাটিলেট, যেমন হচ্ছে অ্যান্টিপ্লাটিলেটের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ওই যে অ্যাসপিরিন, তারপর হচ্ছে ক্লপিডিগ্রিল, এগুলো দিই বেসিক্যালি। অ্যান্টি হাইপারটেনসিভ দিতে পারে। ভ্যাসোডাইলেটরের ক্ষেত্রে পেন্টোক্সিফাইলিন দিই। ভ্যাসোডাইলেটের কাজ কি? যে আরবিসির সাইজ শেপটা যে নষ্ট হয়েছিল, ভেসেল ডাইলেটরের মাধ্যমে আরবিসির সাইজ শেপটাকে এখন তারা মানে এই করবে, মেনটেন করবে আর কি, ঠিক আছে, কারেক্ট দ্য সাইজ শেপ অফ দ্য আরবিসি। আর যদি এগুলো ফেল করে আলটিমেটলি সার্জারিতে যাব। সার্জারির এইম থাকবে আমার মেইনলি রিভাস্কুলারাইজেশন আর অ্যাম্পুটেশন ইফ নিডেড, যেখানে দরকার হবে সেখানে। রিভাস্কুলারাইজেশন দুইভাবে করতে পারি, মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে, একটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি, আর একটা হচ্ছে তোমার বাইপাস সার্জারি। অ্যানজিওপ্লাস্টির
মানে এই মিনিমাল ইনভেসিভ সার্জারির এইমটাই হচ্ছে রিভাস্কুলারাইজেশন। সো অ্যাঞ্জিওপ্লাস্টি তো বললাম, যদি লেস দেন 10 সেন্টিমিটার থাকে অক্লুশনটা, তখন আমি এটাকে বের করে আমি রিং পরাই দিব ইয়েতে। আর যদি আমার মোর দেন 10 থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার বাইপাস সার্জারিতে চলে যেতে হবে। অনেকগুলো বাইপাস দেন অ্যাম্পুটেশন লাগলে অ্যাম্পুটেশন, তার আগে আমাকে ইনশিওর করতে হবে রিভাস্কুলারাইজেশন করছি নাকি। আচ্ছা, অ্যাকিউটের ক্ষেত্রে কি, অ্যাকিউটে আসে এখন। অ্যাকিউট ইসকেমিক লিম্বের কজ হচ্ছে দুইটা, ঠিক আছে। নাম্বার 1 কজ হচ্ছে ডিউ টু কী বলা হয় এটাকে, এম্বোলাস আর এম্বোলিজম। এম্বোলাস মানে এটা কি, এম্বোলাস বেসিক্যালি হচ্ছে যে আমার ডিসলজমেন্ট অফ দি থ্রোম্বাস, ঠিক আছে। থ্রোম্বাসটা যখন ছুটে গিয়ে অন্য একটা জায়গায় যায় তখন এম্বোলাস ফর্মেশন করে, 1 নম্বর এটা। 2 নম্বর আর কি, ট্রমা হতে পারে। সো ট্রমার কারণে যদি হচ্ছে আমার হয়, তাহলে সেই ক্ষেত্রে যেমন হচ্ছে ব্রাকিয়াল আর্টারিতে ইসকেমিয়া হতে পারে, যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়, হ্যাঁ, ফর এক্সাম্পল এরকম আর কি। তাহলে অ্যাকিউট ইসকেমিক লিম্ব, এইটা দুইটা কজ আর কি। সাইন সিমটমস অফ অ্যাকিউট ইসকেমিক লিম্ব কী হবে, 5P দিয়ে আমরা মনে রাখবো, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে পেইন, যেটা হচ্ছে সিভিয়ার পেইন থাকবে। দেন হচ্ছে পেইনের পরে মনে রাখা হচ্ছে প্যারালাইসিস বা প্যালোর, পেইন প্যালোর, এটা হচ্ছে আমার কালার চেঞ্জ আর কি। তাহলে পেইন, প্যালোর, প্যারালাইসিস, দেন হচ্ছে প্যারাস্থেসিয়া, দেন হচ্ছে পালসলেসনেস। 5P দিয়ে মনে রাখবো, পেইন, প্যালোর, প্যারালাইসিস। তাহলে মানে প্যারালাইসিস মানে হচ্ছে কি নো মুভমেন্ট, দেন আমার প্যারাস্থেসিয়াতে হচ্ছে নো সেন্সেশন, আর হচ্ছে পালসলেসনেস যদি হয় তাহলে হচ্ছে নো পালস, এখানে পালস পাবো না। আচ্ছা, একইটার ক্ষেত্রে। আচ্ছা, এখন দূর থেকে কিভাবে পেশেন্টকে মানে বুঝবো কিভাবে আসলে যে অ্যাকিউট হয়েছে, তখন তার কি বলবো যে একটা পেশেন্ট আমার কাছে আসছে, তাকে আমি কিভাবে করবো, একটা এক্সামিন করে। অন এক্সামিনেশনে যদি আমি তাকে বলি যে ডরসিফ্লেকশন করতে অফ দি গ্রেড টো, ডরসিফ্লেকশন যদি অফ গ্রেড টো যদি করতে বলি, সে পারবে না, ঠিক আছে। তখন আমরা বুঝবো যে না, মানে এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাইন, সে পারবে না আলটিমেটলি, কারণ ক্রনিক তার অ্যাকিউট ইসকেমিক লিম্ব হয়েছে যার জন্য আর কি, ঠিক আছে। যদি পায়ের ক্ষেত্রে হয় আর কি এটা। আর ইনভেস্টিগেশন কি করব, সেম, এটা হচ্ছে আমার ড্রপলার করব। এটা গেল। এরপর আসে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকিউটের ট্রিটমেন্টটা কি, যে আমাকে মানে প্রথমেই যখন আসবে আমাকে স্টার্ট করতে হবে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে। অ্যান্টিকোয়াগুলেন্টটা হচ্ছে কত ডোজ, 5000 ইন্টারন্যাশনাল ইউনিট আর কি। আমাকে আইভি হ্যাপারিন দিতে হবে, ঠিক আছে। আইভি হ্যাপারিন দিতে হবে, ফলোড বাই একটা মেনটেন্যান্স ডোজ দিতে হবে 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার আওয়ার, এটা দিতে হবে। মেনটেন্যান্স একটা ডোজ দিতে হবে। এখন যদি হচ্ছে আমার অ্যাকিউট ইসকেমিয়াটা যদি হচ্ছে মোর দেন 6 আওয়ার্সের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা গ্যাংগ্রিন হয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। তো যার জন্য আমাকে হ্যাপারিন দিয়েও যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে আমাকে সার্জারি করতে হবে। সেটাকে বলা হয় এম্বোলেকটমি। এম্বোলাস ড্রিম আছে যেহেতু, এম্বোলেকটমি করব। 2টা প্রসিডিউর করতে পারি, একটা হচ্ছে ওপেন, আর একটা হচ্ছে গিয়ে এনজিওগ্রাম করে, দেন হচ্ছে ফ্রগার ডি ক্যাথেটার দিয়ে করতে পারি। ফ্রগার ডি ক্যাথেটার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যাকিউটের ট্রিটমেন্ট। আমার কাছে আসলে পেশেন্ট কী নিয়ে আসবে, 5P নিয়ে আসবে, পেইন, প্যালোর, প্যারাস্থেসিয়া, ওই জায়গাটা প্যালোর হয়ে যাবে, প্যারালাইসিস, প্যারাস্থেসিয়া, পালসলেসনেস। দেন আমি একটা অন এক্সামিনেশনে বলবো ডরসিফ্লেকশন করতে, মেইনলি বেসিক্যালি তো লোয়ার লিম্বে বেশি হয়, তো ডরসিফ্লেকশন করতে বলবো। পায়ে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রেড 2টা আমাকে সে কী করতে, ডরসিফ্লেকশন করতে পারবে। আচ্ছা, দেন ড্রপলার স্টাডি করবো। দেন হচ্ছে আমার ট্রিটমেন্ট অনুযায়ী আমার কী দিব, অ্যান্টিকোয়াগুলেন্ট দিব 5000 ইন্টারন্যাশনাল ইউনিট, হ্যাপারিন দিব, ফলোড বাই 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার আওয়ার। আচ্ছা, যদি এটা মানে মোর দেন 6 আওয়ার্সে তাহলে গ্যাংগ্রিন হয়ে যাবে, আর ঠিক আছে। আর হ্যাপারিন যদি ফেল করে এখানে সার্জারিতে, তাহলে আমার মেডিকেল ট্রিটমেন্টে দেন আমাকে সার্জারিতে যেতে হবে। দেন এম্বোলেকটমিটা করে দিব
দুইটা প্রসিডিউর করতে পারি, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ফ্রগার ডি ক্যাথেটারের মাধ্যমে এনজিওগ্রাম করে দেন ফ্রগার ডি ক্যাথেটারের মাধ্যমে আমরা এই অ্যাম্বুলান্সটাকে সরাই ফেলবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ইস্কেমিক লিম্ফ। এছাড়া আর